নমস্কার, শুভ সকাল। মনের জানালার নতুন একটা দিন আর নতুন দিনে আপনাদের সকলকে স্বাগত জানাই। শীত একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে, অর্থাৎ শীত বিদায় নিচ্ছে। আর শীত যখন বিদায় নেয় তখন আমাদের মনের সমস্ত জড়তা, সমস্ত গ্লানি কোথাও গিয়ে বিদায় নিয়েও নেয়। যদিও শীত মানেই কিন্তু রুক্ষতা, শুষ্কতা নয়, শীতের আলাদাই মজা আছে। তবুও কিন্তু বাঙালি, একটা গোটা বাঙালি সমাজ কোথাও না কোথাও দাঁড়িয়ে বসন্তের প্রতীক্ষা করে। শুধু বাঙালি মানুষ কেন বলবো, যে সমস্ত মানুষ প্রকৃতি ভালোবাসে তারা প্রকৃতির বিভিন্ন রূপ, রস, গন্ধকে নিতে চায়। আর বসন্ত যখন এসেই গেছে তখন ভালোবাসার কথা বলবো না, প্রেমের কথা বলবো না, তা কি করে হয় বলুন তো। আর আজকেও আমাদের স্টুডিওতে আমরা যাকে পেয়েছি তিনিও আমাদের ভীষণ রকম ভালোবাসার মানুষ। আজকে আমাদের স্টুডিওতে অতিথি শিল্পী রুবি গুপ্ত। নমস্কার দিদি। নমস্কার। কেমন আছেন বলুন? আমি ভালো আছি। আসাম থেকে এসছি। এই ভীষণ চ্যানেলে আমাকে এত সুন্দর একটা আমন্ত্রণ জানালো, যাতে আমি ভীষণ কৃতজ্ঞ, ভীষণ চ্যানেলের উপরে যে আমি হঠাৎ করে এই যে খবরটা পেলাম হোয়াটসঅ্যাপে দেখে সত্যি আমি আপ্লুত হয়ে গেছি। আপনার সঙ্গে যখন বাইরে বসে কথা বলছিলাম তখন বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। কত রকম ভাবনা, আপনার ভাবনায় রবীন্দ্রনাথ, আপনার ভাবনায় নজরুল, ভাবনায় বিদ্যাসাগর, তাছাড়া আমাদের জীবনের তো কতগুলো ভাবনা, কত রকম দিক। আর সেই সময় সমস্ত বিষয়গুলো নিয়ে সুন্দর করে কবিতা লেখা। হ্যাঁ, কবিতা লিখি। আবার সবকিছু কিভাবে শুরু হয়ে গেল? আমার শুরু হয়েছে, আমি অ্যাকচুয়ালি একদমই নতুন লেখক। 2020 থেকে আমার শুরু। আমি প্রথম ছবি দেখে কবিতা লেখো এরকম একটা পোস্টার পেয়েই আমি লিখেছিলাম ফার্স্ট, আর সেখান থেকেই আমার যাত্রা শুরু। তো আমার প্রেরণা দিয়েছিলেন আমার হাজবেন্ড, বলেছিলেন যে ছন্দ কবিতা না লিখলে তোমার কবিতা কেউ পড়বে না। তো সেই থেকে ছন্দ কবিতায় আসা, আর সেই থেকেই পথ শুরু, 2020 থেকেই শুরু আমার। আর তাছাড়া আমরা দেখো যে যতই যা করি, লেখালেখি করি, আমাদের প্রেরণা কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ। একদমই। কবিগুরু রবীন্দ্রনাথ যদি না থাকতেন তাহলে কিন্তু হয়তো আমরা এই বিষয়গুলোই জানতাম না। একটা ভীষণ মজার বিষয় এবং খুব গুরুগম্ভীর বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকটা মানুষের জীবনে। আমরা প্রথম কথা শিখি মায়ের থেকে, মায়ের হাত ধরে হাঁটতে শিখি, কিন্তু একটু একটু করে যখন আমরা কথা তো আমরা শিখে গেলাম, কিন্তু সারাটা জীবন লাগে আমাদের ভালো করে কথা শিখতে। সেটাই, তাই না? সেটাই। আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বোধ করি আমাদের ভালো করে কথা বলতে শিখিয়েছেন। সেটাই, আমাদের সবার হৃদয়ে উনি বাস করছেন। আর কবিগুরুর যত কবিতা, গল্প, উপন্যাস যত আছে, আমরা যদি সেগুলো দেখতে যাই সমুদ্রের মতো, যত ডুবতে যাব ততই আমরা কবির যেন আরো অন্য দিকে নিয়ে যাচ্ছেন। যত রত্ন আনি তবু যেন শেষ হবে না। পুরো জীবনটাই তো মনে হয় যে তিনি আগের থেকেই দিব্যবাণী করে চলে গেছেন। হ্যাঁ, যে আমাদের জীবনের প্রত্যেকটা অনুভূতি বোধ করি তার কবিতার মতোই। সেটাই, তিনি কিন্তু দার্শনিকও ছিলেন। তো এমন ভাবে মানুষের চোখ মুখ দেখেই বুঝতে পারতেন যে কে কি বলতে চায়। তুমি একটা গল্প ভীষণ বাইরে আমাকে শোনাচ্ছিলে, আমাদের বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করো। আমি যেমন তিনি যে দার্শনিক ছিলেন, যেমন কবিগুরু শরৎচন্দ্রের একটা গল্প বলি। শরৎচন্দ্র সভা বসেন, তিনি যখনই লিখতেন সব কবিরা সেখানে একটা সভা বসতো। তো সেখানে তিনি দেখেছেন যে শরৎচন্দ্র এসছেন। তো সে আগের দিনে না খুব জুতো চুরি হতো। তো শরৎচন্দ্র সেটা পেপারে পেঁচিয়ে বগলের নিচে নিয়ে এসছেন। কবিগুরু কবিতাটা পাঠ করছেন আর উনি দেখছেন যে শরৎচন্দ্র বগলের নিচে কিছু একটা নিয়ে এসছেন। এবার উনি কিন্তু এটা বুঝতে পেরেছেন। তিনি বললেন যে শরৎ, তুমি কি এনেছো তোমার বগলের নিচে করে? তখন বলছেন যে কিছু না। তখন কবিগুরু ওখানে একদম গম্ভীরভাবে বলছেন, দেখো শরতের বগলের নিচে কিন্তু ওর চপ্পল জোড়া আছে, যেহেতু চুরি হয়ে যায় সে কিন্তু লুকিয়ে এনেছে। তো কবিগুরু কিন্তু নিজে হাসতেন না, সবাইকে হাসাতেন। ওই আর কি। তোমার কিছু লেখা তো আমরা শুনবই। আমাদের মনের জানালার যে সমস্ত বন্ধুরা এতক্ষণ আমাদের সঙ্গে আছেন,
তাদের জন্য তুমি কি কবিতা শোনাবে বলো? প্রথম কি কবিতা শুনছি তোমার থেকে? আমি শুরুটা করি আমাদের আসামের জুবিন গার্গকে নিয়ে, কেননা জুবিন গার্গ এমন একজন মানুষ ছিলেন, এখন তো বিশ্ববিখ্যাত, সবাই চেনে ওর কাজকর্মে। তো তাকে নিয়ে আমি একটা কবিতা লিখেছি। যেহেতু আসামের লামডিং থেকে আমি এসেছি, তো আমার এই লেখাটা আমি জুবিন গার্গ স্মরণেই শুরু করছি, জুবিন গার্গকে নিয়ে। আসামবাসীর প্রিয় মানুষ জুবিন গার্গ তার নাম। 19শে সেপ্টেম্বর বিদায় নিলে শূন্য হলো এই ধাম। প্রকৃতির সাথে সাক্ষ্য ছিল নদী সাগর যার প্রাণ। ফুলে ফলে ভালোবাসায় আছে মিষ্টি সেই ঘ্রাণ। গরিব দুঃখীর বন্ধু জুবিন, উজার প্রেমিক সেজন। ভালোবাসায় শ্রেষ্ঠ আসন নিলে দিয়ে তন্মন। বাদ্যযন্ত্রে দখলদারি প্রতিভার নেই শেষ। নানান রকম ভাষায় লেখা কাব্যে দেখি সেই রেশ। গানের সুরে ছন্দে কণ্ঠে সেরার সেরা সে আজ। যতই বলি হবে না শেষ, সবার হৃদয়ে তার রাজ। জুবিন মোদের প্রাণের মানুষ, আঁখি জলে সব চায়। প্রাণী জীব জন্তুরা কাঁদে, তারাও আজ অসহায়। জুবিন তুমি যেখানে আছো ভালো থেকো সেথায়। আবার এসো কাঞ্চন জঙ্ঘায়, ব্রহ্মপুত্র অপেক্ষায়। সত্যি সেই মানুষটার জন্য আমরা অপেক্ষা করছি। জানি তিনি ফিরবেন না, কিন্তু তার সমস্ত ভালো কাজকর্মগুলো থেকে তো আমরা অনুপ্রেরণা নিতেই পারি। সত্যি সত্যি ভালো কাজ করা, আর এই যে এক একটা কাজে বা কতটা আবেগ অনুভূতি থাকলে পরে এতটা মানে একটা মানুষ করতে পারে, একদম। সেটাও কিন্তু এরপর একটা কি বিশাল। কবিতা লিখেছো বলো? এরপর যেহেতু বিশ্বের সামনে আমাদের নেতাজির সুভাষচন্দ্রের জন্মদিন সামনে, তো আমি যদি নেতাজিকে নিয়ে একটু পাঠ করি, একটা কবিতা পাঠ করি আমারই লেখা, সেটা একটু চেষ্টা করছি পাঠ করার। নেতাজি, ভুলিব না তোমায়। নেতাজি, তুমি বীর বিক্রমে এনেছিলে স্বাধীনতা। পরাধীনতার গ্লানি ভুলে শিখিয়েছিলে লড়তে হবে, বাঁচার মতো বাঁচতে হবে, সফলতা পাবে তবে। জয় করতে হবে, মুছে দিতে হবে দৈন্যতা। তুমি বলেছিলে, হে মানব আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। মাথা উঁচু করে বাঁচার পথ দেখাবো। ঐক্যবদ্ধে শক্তির উদয় হবে, দেশের শত্রু ভয়ে দূরে পালাবে। চলো পণ করে হাতিয়ার হাতে তুলে নাও। আমাদের মাটি আমরাই রক্ষা করব। ব্রিটিশদের লাঞ্ছনায় নয়, গঞ্জনাকে আর করব না ভয়। ওঠো, জাগো, সাহসী হও, এগিয়ে এসো নির্ভয়ে। ঘরের কোণে আর নয় নীরব নাহি রব। আজ নেতাজি কোথাও নেই, তবু আছে সম্মান। ইতিহাসের পাতায় পাতায় ভরা নেতাজির কথা, শ্রদ্ধায় পূর্ণ ধরা। তুমি আছো, তোমার অনুপ্রেরণায় ভারতবাসী আজও শ্রদ্ধা জানায়। স্থানে স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেয় মান। তুমি এসো বীর, আবার নতুন রূপে নব সাজে। ভালোবাসায় রেখো সবে, হিংসা বিদ্বেষ ভুলে ভবে রাখো সবারে একসাথে। হাসি মুখে থাক দিন রাতে, শ্রদ্ধায় সম্মানে জানাই তোমার প্রতিটা কাজে। তিনি আমাদের অন্তরে চিরকালীন বিরাজমান। আমরা ভারতবাসী, এটা যখন উচ্চারণ করি আমার মনে হয় প্রত্যেকটা ভারতবাসী অন্তরের অন্তঃস্থলে কোথাও না কোথাও গিয়ে তাকে প্রথম স্মরণ করেন। সেটাই, তাই না? সেটাই। অনেক জীবন যুদ্ধ করেছেন, তো আর মানে সব এখন থেকে বড় কথা, শত্রুর চোখে চোখ রেখে কথা বলতেন তিনি। এটাই। এবং আমরা যে প্রজন্ম, আমাদের পরবর্তী প্রজন্ম, তাদের পরবর্তী প্রজন্ম, আমরাও যেন নেতাজির এই আদর্শ নিয়ে আমরা চলতে পারি। একদম তাই, একদম তাই। এরপর কি রেখেছেন বলুন? এরপর আমি আমাদের ঠাকুর রামকৃষ্ণের সাথে মাইকেল আর বিদ্যাসাগরের যে কিছু কথোপকথন, বা রামকৃষ্ণ ঠাকুর মাইকেলকে কি বলেছিলেন আর বিদ্যাসাগরকে কি ভেবেছিলেন, সেটাই আমি একটু বলতে চাই। আচ্ছা,
একটা কিন্তু গল্প। হ্যাঁ, মাইকেল মধুসূদনকে যখন ঠাকুর দেখলেন, রানী রাসমণির একটা যে কোনো একটা কেসের ব্যাপারে উকিল যখন দেখা করতে আসেন, উকিল হলেন মাইকেল মধুসূদন। তিনি যখন আসেন, তিনি চেয়েছিলেন ঠাকুরের সাথে দেখা করবেন। ঠাকুর বললেন যে না, যে নিজের মাতৃভাষাকে ভালোবাসে না, আমি এদের সাথে দেখা করব না। আমি সংক্ষেপেই বলছি। তো সেখানে কিন্তু ঠাকুর কোনোভাবেই আসেননি। বলছেন যে তুমি তো ইউরোপে চলে গেছিলে তোমার মাতৃভাষাকে ফেলে, তো আজকে যদি তুমি এখানে থাকতে আমাদের এই জায়গাটা অনেক বড় জায়গা হয়ে যেতে পারতো, তুমি আরো উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারতে আমাদের সমাজটাকে। তাই তো। হ্যাঁ, তোমার এতটা বাংলায় এতটা তোমার জ্ঞান ছিল। আর বিদ্যাসাগরের পক্ষে তিনি বলেছিলেন যে আমি একটু বিদ্যাসাগরকে দেখতে চাই। বিদ্যাসাগর কিছুতেই আসতে চাইলেন না ঠাকুরের কাছে। তো ঠাকুর নিজেই গেছেন বিদ্যাসাগরের এখানে, তখন বললেন যে আমি ওকে দেখতে চাই, কেননা ওর যে এত বিদ্যা, মানে ওর যে সাগরে যত ডুব দেবে কোনো যেমন শেষ নেই, বিদ্যাসাগরেরও কিন্তু তেমন কোনো শেষ নেই। যার দরুন কিন্তু বিদ্যাসাগর অনেক কিছু করেছিলেন, তাই তো। এটা কিন্তু রামকৃষ্ণ আগেই বুঝতে পেরেছিলেন। ঠাকুর বুঝতে পেরেছিলেন যে ওর দ্বারা অনেক কিছু হবে। আসলে অর্থ, আহ, বিলাস সমস্ত কিছুই তো একদিন ধুলোয় মিশে যাবে। হ্যাঁ, সেটাই। কিন্তু যে জ্ঞান আমরা প্রাপ্ত করি, আমাদের দেহ বিলীন হয়ে যাবে, আমাদের শরীর আমাদের ছেড়ে চলে যাবে, আত্মা হয়তো পঞ্চভূতে বিলীন হয়ে যাবে, কিন্তু হ্যাঁ। আমাদের জ্ঞান সেটাই, সেটা কিন্তু থেকেই যায়। থেকেই যায়। এরপর কি শোনাচ্ছেন বলুন। এরপর আমি নজরুলের কথা একটু বলতে চাই। কেননা নজরুল কিন্তু কবিগুরু, অনেকেই বলেন যে, অনেকের এটা এখানে দ্বিমত আছে অনেকের। কেউ বলেন যে না, নজরুল যেমন ছিলেন হয়তো রবীন্দ্রনাথ ঠিক তাকে সেইভাবে না। অনেকে ধাক্কা দিয়েও নজরুলকে বের করে দিয়েছিলেন স্টেজ থেকে। যখন ছোট বয়সে নজরুল লেখেন, তখন একটা লেখা নিয়ে রবি ঠাকুরের কাছে গেছেন। উনি মঞ্চে রবি ঠাকুর, আর ও একটা কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন নজরুল। তখন ওকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। যখন বের করে দেওয়া হয়, রবি ঠাকুর কিন্তু এটা দেখেছিলেন। দেখে ওকে মঞ্চে বললেন যে ওকে নিয়ে আসো, কেন ওকে বের করে দিচ্ছ। তখন রবি নজরুল এসে রবি ঠাকুরকে একটা কবিতা দিয়েছিলেন। সেই কবিতাটা পড়ে রবি ঠাকুর বললেন যে এত সুন্দর একটা লেখা, মানে খুব মানে আপ্লুত হয়ে গেছিলেন উনি। তো এই যে আমরা বলি যে কবিদের মধ্যেও কিন্তু একটা আন্তরিকতা ছিল, ভালোবাসা ছিল। আর আমরা যে এখন লিখছি, আমাদের পেছনে যদি একটা বড় কেউ গাইড করে, আমাদের লেখাটা হয়তো আরো উন্নত হবে, তাই না? তো আর এই সবকিছুর যে পেছনে বিষয়টা আপনি বললেন যে কবিরাও কবিদের প্রতি সম্মান প্রদর্শন করতেন, হ্যাঁ, আমাদের এখনকার প্রজন্ম যেরকম ভাবে অস্থির, ভালো কিছু তো অনেক আছেই, হ্যাঁ, তারা অনেক অ্যাডভান্স, অনেক যা কিছু ভাবনাগুলো আমরা ভাবতে অনেক পরে শিখেছি। যে নতুন প্রজন্ম যারা হয়তো 2-4 বছর 5 বছর আগে জন্ম নিয়েছে, তারা হ্যাঁ। কিন্তু অনেক অ্যাডভান্স। হ্যাঁ, অ্যাডভান্স, সত্যি সত্যি কথা। কিন্তু তারপরেও কোথাও গিয়ে মনে হয় যে না, সেই যে একটা জিনিস ছিল, সিনিয়র জুনিয়র তাদের মধ্যে একটা সম্মান, হ্যাঁ। একে অপরের প্রতি শ্রদ্ধা, সেটা কোথাও গিয়ে কি মনে হয় যে কিছুটা কমেছে? দুটো সমানই, যেমন কমেছে তেমন কিন্তু আবার আমি বলবো না একদম কমে গেছে। কেননা যারা ভালো তারা কিন্তু চায় যে আমি ওকে একটু ভালো করে যদি দেখিয়ে দিই, তাহলে ও আরেকটু ভালো করতে পারবে। তোমার সঙ্গে আরো কথা বলবো, অনেক গল্প জমে আছে। ওই যে হয় না যে মনের মতন মানুষের সঙ্গে বসলে অনেকগুলো কথা হয়ে যায়। হ্যাঁ, সেটাই। আর তারপর আবার যখন মনের জানালায় বসে আছি, ভাবা যায়? সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসবো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখতে থাকুন চ্যানেল ভিশনে মনের জানালা। তোমার স্বপ্নের বাড়ি দারুণ। বাথরুমটা তো দারুণ। ওয়াটার হিটারটাও খুব সুন্দর, তাই না? কোন ব্র্যান্ড? ভিনাস, দ্য হট ওয়াটার প্রফেশনালস। হট ওয়াটার প্রফেশনালস। আসুন, আই উইল শো ইউ। ভিনাস দেখতে সুন্দর, এতে আপনার টাকাও সাশ্রয় হবে। এর এনার্জি সেভিং মডেলস এর মাধ্যমে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, স্টোরেজ ওয়াটার হিটার, সোলার ওয়াটার হিটার, ট্যাঙ্কলেস ওয়াটার হিটার, হিট পাম্প ওয়াটার হিটার, 10 years গ্যারান্টি, 5 এসির জন্য যা দেয় দীর্ঘ আয়ু। স্কেল গার্ড টেকনোলজি ফর লঙ্গার লাইফ অ্যান্ড হার্ড ওয়াটার প্রোটেকশন, ইন্টারন্যাশনাল সার্টিফিকেশনস।
আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই সুবিধাজনক মডেল। 34টিতে দেশে বিক্রি হচ্ছে। 3.6 মিলিয়ন সুখী গ্রাহক, 60 বছরের আস্থা। সেই কারণেই ভিনাসকে গরম জলের প্রফেশনাল বলা হয়। ট্রাস্ট দ্য হট ওয়াটার প্রফেশনালস ফর আ রিফ্রেশিং বাথ। Venus, the hot water professionals. ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের সকলের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে আছেন অতিথি শিল্পী রুবি গুপ্ত। রুবিদি, তোমার লেখালেখির অনেক সম্ভার, অনেকগুলো বই। অনেকগুলো বই বলবো না, কেননা আমি মাত্র 7টা বই করেছি। এবারে ইচ্ছে ছিল বই মেলায় আমার বই বের করার, কিন্তু যেহেতু আমি একটু দেরিতে এসেছি, যোগাযোগটা ঠিক মতো হয়নি। তো আশা করছি আমি তুলে ধরবো আবার পরে। আচ্ছা, তোমার এখন বইগুলো একটুখানি দেখতে চাই। এখন আমার আছে 7টা বই, আমার একক বই আছে, কিন্তু আমি এখানে 5টা বই এনেছি। বেশ কিছু সুন্দর সুন্দর বই আমি দেখছি। সময়ত সমৃদ্ধি, সংগীত। রুবি গুপ্ত, একটা সুন্দর বই। এবং এই বইটাতে কি ধরনের কবিতা তুমি লিখেছো বলো? এটা আমাদের বঙ্গ সাহিত্যের সম্পাদক আছেন, উনি মানে প্রথম থেকে শেষ যেটা হয় সেই রকম একটা কবিতা, মানে শেষ হয়েও হয় না শেষ, এরকম করেই একটা কবিতা সৃষ্টি করেছেন, সেটাই আমার আছে এখানে। এই একটা বই দেখতে পাচ্ছি, প্রাপ্তিতে হাসি, রুবি গুপ্তা। এটা কি হাসির কবিতা বা মজার না, কবিতা? হাসির কবিতা না। আমি যখন প্রথম লেখা শুরু করি, তখন আমার যে এই যে একটা মানে থাকে না, সুযোগ থাকে, সেটাতে যখন আমি মানে পেয়েছি যে সুযোগটা, তখন আমার একটা মানে আনন্দে উৎফুল্ল, সেই হিসেবে আমার বইটার নাম দিয়েছি। বাহ, অসাধারণ। আরো একটা বই দেখতে পাচ্ছি, সৃষ্টিতে তুমি। হ্যাঁ, এটার বিষয়ে একটুখানি বলো। সৃষ্টিতে তুমি বলতে এখানে আমি আমার হাজবেন্ডকে নিয়ে এই কবিতাটা লিখেছি, এই বইটা করেছি, কেননা তখন আমার হাজবেন্ড মাত্র আমাদের ছেড়ে চলে গেছেন, তো ওনাকে নিয়ে ওনার জীবনীটা এই বইটার মধ্যে আছে, ছোট ছোট কবিতার মাধ্যমে। আচ্ছা, আরো একটা বই দেখতে পাচ্ছি, এক ঝাঁক অনুকবিতা। অনুকবিতা অর্থাৎ ছোট কবিতা। হ্যাঁ, ছোট কবিতা, যেটা 8 থেকে 12 লাইনের মধ্যে। আচ্ছা, তো এখানে কতগুলো কবিতা আছে? এখানে বোধহয় 164টা আছে নাকি। অনেকগুলো কবিতা। হ্যাঁ। আরো একটা বই, আমার কথামালা। এটা কি ধরনের একটুখানি বই, বা এই বা বইটাতে কি ধরনের মূলত কবিতা আমরা পড়তে পারবো? এটাতে আছে নারী নিয়ে, নারী নির্যাতনে, যেমন মণিপুরে নারী নির্যাতন হয়েছিল সেটা নিয়ে। তারপর এটাতে বোধহয় আমার এই যে কলকাতায় যে ধর্ষকের যে একটা ইস্যু হয়েছিল, কি আরজি করে, তো সেইগুলো নিয়েও লেখা আছে। তো এইভাবে গল্পও আছে এটার মধ্যে, তো এইভাবে তারপরে ছন্দ কবিতাও আছে। আচ্ছা, এখান থেকে একটা কবিতা, একটা দুটো কবিতা আমরা একটুখানি শুনি না? আচ্ছা, ভালো লাগবে। ঠিক আছে। যে কোনো বই থেকে তোমার পছন্দ মতো কিছু আচ্ছা, কবিতা আমাদের আমি বন্ধুদের শোনাও। যেহেতু আজকে ভিশন চ্যানেলে এসেছি, তো আমি মিডিয়া নিয়ে একটা কবিতা লিখেছিলাম, সেটাই আমি আজকে পড়ছি। আমাদের দেশ সমাজ ও বৈজ্ঞানিক ভাবনায় দেখে মধ্যমণি হলো মিডিয়া সকাল সাঁঝে। ভালো মন্দের খবর নিজ স্থানে বসেই পাই, সত্য ঘটনা নানা পরিস্থিতির লেখা তারই মাঝে। গণযোগাযোগ মাধ্যম হয়ে চলেছে দেশে দেশে, টেলিভিশন, সংবাদপত্র, রেডিওতে সবার কান। হাসি কান্নায় জীবন মৃত্যু বন পথের কথা জানি, শক্ত হাতে বিশ্বাসে সম্পাদনায় পাচ্ছে মান। মিডিয়ার কাজ অনেকটাই যুদ্ধরত সৈনিকের মতো, নিজের কর্ম তাগিদে চলছে জীবনের ঝুঁকি নিয়ে। প্রতি পদে থাকে বিপদ, তবুও বড় হাতিয়ার কলম, দৃঢ়তার সাথে সত্যকে তুলে মনোবল দিয়ে। এই মিডিয়া বলতে কাগজ কলমে কত ইতিহাস রচে, বৈজ্ঞানিক অগ্রগতির প্রতিটি পদক্ষেপে চোখ রাখি। ভেদাভেদ ধর্ম নেই, বিচার শুধু বিজ্ঞাপনের পিছে, সত্য ঘটনাকে সামনে আনতে ভেজে কত আখি। ভাষণ শোষণে, জ্ঞানী সাহিত্যে কলমের শক্তি দেখি, ঢাল হয়ে রুখে দাঁড়ায় যুদ্ধ ছাড়া কলমখানি। মিডিয়া
মানুষকে সংযত করে প্রতিটি পদক্ষেপে। মিডিয়ায় শিল্পী, মহাপুরুষ, কবি, বৈজ্ঞানিককে জানি। একদম। আর এখন তো ভীষণ রকম আমরা মিডিয়া নির্ভর জীবনযাপন হ্যাঁ, করছি। সত্যি কথা। আর কি শোনাচ্ছ বলো? আর আমি একটা গল্প বললে দেরি হবে, আমি একটা বৃহন্নলা মানে যারা কিন্নর তাদের নিয়ে একটা কবিতা লিখেছিলাম। আচ্ছা, তো সেই কবিতাটাই আমি একটু পড়ার চেষ্টা করছি। একদম। বৃহন্নলা যখন হাতে তালি দেয়, সভ্য সমাজ মুখ সরিয়ে নেয়। উপহাসে সমাজ মুচকি হেসে যায়, নিষ্ঠুর হৃদয় কাঁদে যন্ত্রণায়। অজ্ঞাত আছে অনেক মানব জানি আজ, প্রথম কান্নায় মায়ের কোলেই রাজ। শৈশব আর 5 জনের মতোই তাদের হয়, স্নেহ মায়া হৃদে গোপন রয়। লিঙ্গের পরিবর্তন বোঝেন মাতা তার, গর্ভধারিণী হৃদয়ে হাহাকার। পিতা বক্ষে পাথর রেখে করে হায়, সন্তান দূরে রাখতে কি কেউ চায়? লোক লাজে খুঁজেন নিরাপদের স্থান, যেখানে পাবে সে যত্নে আর মান। নিষ্ঠুর জীবন দেবতারাই যে করেন ছল, ভাবুক হৃদয়ে অশ্রু ভরা জল। উপভোগ্য জীবন যখন টলমল পথ, অসহায় সে দুর্বিষহ তার রথ। অবহেলায় লাঞ্ছিত লড়াই জীবন ভর, পথের সাথী আপন আপন হলো পর। নৃত্য গানে যাদের ছিল পরিচয়, শিক্ষার আলোয় জগৎ করেছে জয়। মানবিকতায় তাদের গুণের প্রকাশ পায়, গরিব দুঃখী তাদের পানি চায়। শেষের যাত্রা বড়ই কষ্টদায়ক, মন 3 দিন অনাহারে নীরবে রয়। নিশিরাতে অগোচরে খাটে হাত, ফুলের সাজে নেই জানা সে কোন জাত। সম্মান ভালোবাসা ওরা থাক পাশে, হেসে খেলে হোক বিজয়ের ডাক। জীবন পথে সবাই সমান মানি ভাই, সহানুভূতি আছে শান্তিতে সেখানেই ঠাঁই। তাই তো, আমাদের ভারতবর্ষ একেবারে ধর্মনিরপেক্ষ বর্ণনিরপেক্ষ হ্যাঁ, দেশ, হ্যাঁ, সত্যি। যেখানে লিঙ্গ ধর্ম জাতি সমস্ত কিছু নির্বিশেষে আমরা একজন মানুষ, আমরা প্রত্যেকে মানুষ। সেটাই। আর সেই ভাবনাটাই যেন আমাদের মধ্যে সর্বত্রই বিরাজমান হয়। কারণ রাষ্ট্র তার আদর্শকে তুলে ধরলো, কিন্তু সেই রাষ্ট্রের মধ্যেকার যে সমাজ, সেই সমাজ আর চেতনা যদি না বদলায়, তাহলে কিন্তু কোনো শাসক, সুন্দর। কোনো আইন, কোনো কিছুতেই আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে হ্যাঁ, না। সুন্দর সমাজও গড়ে উঠতে পারবে না। এরপর কি শোনাচ্ছ বলো? এই বৃহন্নলা দিয়েই বলি, কিন্নরীদের আমরা যত মানে দেখি হাসি, কিন্তু এই কিন্নরীদের জন্যই কিন্তু আমরা আজ এই যে ভারতবর্ষর এত কিছু জানি বা দেখি, সেটা এই কিন্নরীদের জন্যই কিন্তু। আসলে মহাভারতের যুগ থেকে যখন এই কিন্নরীদের কিন্তু একদম। এসে চলে আসছে। আর অ্যাকচুয়ালি ওরা তো স্বর্গে নাচ গান করতো, প্রথম স্বর্গের দ্বারে তারাই থাকতো কিন্নরীরা। ভগবানরাও কিন্তু তাদেরকে সেইভাবে কোনো স্থান দেননি। আর সৃষ্টির তো কোনো শেষ নেই, বা আমরা সৃষ্টির সাথে কোনো সেরকম ভাবে অভিযোগও করতে পারবো না, সৃষ্টিতে সবাই সমান। এখানে কিন্তু অর্জুনের পুত্র কিন্তু ছিলেন ইরাবান। ইরাবান কিন্তু যখন যখন কৌরব পাণ্ডবদের মধ্যে যুদ্ধ হয়, তখন দেখতে পেলেন শ্রীকৃষ্ণ যে পাণ্ডবরা হয়তো জিততে নাও পারেন। তখন সহদেবকে বললেন, সহদেব কিন্তু ভালো আচার্য ছিলেন, তো সহদেবকে বললেন যে সহদেব কি করা যায়? তখন বললেন একমাত্র মায়ের পূজা করলে আমরা এই যুদ্ধে জয়ী হতে পারবো। তো মায়ের পূজা কি করে করবে? তো এবার ইরাবান বলল, অর্জুনের পুত্র ইরাবান, সে বলল যে ও কিন্নর ছিল, তো ও বলল যে আমি আমার জীবন দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। তো শ্রীকৃষ্ণ বলল যে কিসের শর্ত? তখন বলল যে আমি 1 রাতের জন্য বিয়ে করতে চাই। এবার কিন্নরের সাথে কে মেয়ে দেবে? 1 নম্বর। 2 নম্বর হলো কিন্নরদের এই যে 1 রাতের জন্য কোনো বাবা মাই
মেয়ে দেবে না। তো সেই হিসেবে তখন শ্রীকৃষ্ণ কি করলেন, ইরাবানকে বললেন ঠিক আছে আমি তোমাকে মেয়ে খুঁজে দেব। তো শ্রীকৃষ্ণ নিজে মোহিনী রূপ ধরে ইরাবানকে বিয়ে করায়। তারপরে ইরাবান গিয়ে এক রাত্র ওর সাথে থাকে, তারপর গিয়ে ও যখন মায়ের কাছে নিজের আত্মবলিদান করে তারপরে কিন্তু পাণ্ডবরা সেই যুদ্ধে জয়ী হয়। আচ্ছা, অনেকটা সময় আপনার সঙ্গে কাটালাম। খুব ভালো থাকুন দিদি, হ্যাঁ। আর সুস্থ থাকুন। হ্যাঁ, সেই সঙ্গে নমস্কার। আমাদের বন্ধুরা আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব ধন্যবাদ। ভালো লাগলো, সকলকে জানাই কৃতজ্ঞতা, ধন্যবাদ।